আচ্ছা, কখনো ভেবে দেখেছেন এই যে সকালে ঝকঝকে রোদ আবার দুপুর গড়াতেই ঝুম বৃষ্টি, কিংবা কোথাও বরফে ঢাকা পাহাড় তো কোথাও গনগনে মরুভূমি, কেন হয় এমন? এই সব কিছুর পেছনেই কিন্তু কাজ করছে কিছু অদৃশ্য প্রাকৃতিক শক্তি। আজ আমরা ঠিক সেই শক্তিগুলোকেই খুঁজে বের করব, যা আমাদের পৃথিবীর আবহাওয়া আর জলবায়ুকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? আবহাওয়ার এই যে রোজকার বদল, তার সাথে একটা অঞ্চলের জলবায়ুর যে একটা দীর্ঘমেয়াদী চরিত্র আছে, এই দুটোর মধ্যে আসল তফাতটা ঠিক কোথায়? আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের সবার আগে এই দুটো ধারণার পার্থক্যটা একদম পরিষ্কার করে নিতে হবে, কারণ এটাই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত তৈরি করে দেবে। ব্যাপারটা যদি খুব সহজ করে বলি, তাহলে আবহাওয়া হলো আজকের দিনের মুড। আজ গরম না ঠান্ডা, বৃষ্টি হবে কিনা, এই আর কি। আর জলবায়ু, ওটা হলো একটা অঞ্চলের দীর্ঘদিনের চেনা পরিচিতি, বা বলা যেতে পারে তার পার্সোনালিটি। দেখুন, আবহাওয়া কিন্তু ভীষণ খামখেয়ালি। এটা হলো বায়ুমণ্ডলের প্রতিদিনকার অবস্থা। মানে এই যে সকালে দেখলেন ঝলমলে রোদ, কে বলতে পারে বিকেলে হঠাৎ করে কালো মেঘে ছেয়ে যাবে না? এটাই হলো আবহাওয়ার আসল চরিত্র, সব সময় বদলাতে থাকা। অন্যদিকে জলবায়ু হলো একটা অনেক বড় ক্যানভাসের ছবি। এটা কোনো একদিনের ব্যাপার না, বরং বহু বছর ধরে একটা অঞ্চলের আবহাওয়ার গড় চেহারাটা কেমন, সেটাই হলো জলবায়ু। মানে এর থেকেই আমরা বুঝতে পারি যে একটা জায়গা সাধারণত গরম নাকি ঠান্ডা নাকি খুব শুকনো। তো এই যে আমরা বলছি বহু বছর বা দীর্ঘ সময়ে, এটা আসলে ঠিক কতদিন? বিজ্ঞানীরা কোনো অঞ্চলের জলবায়ু ঠিক করার জন্য কম করে হলেও ৩০ থেকে ৪০ বছরের ডেটা দেখেন। মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা লম্বা সময়ের পর্যবেক্ষণ। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, একটা জায়গার জলবায়ু ঠিক কি কি জিনিসের উপর নির্ভর করে তৈরি হয়? এটাকে না একটা স্পেশাল রেসিপির সাথে তুলনা করা যেতে পারে। চলুন সেই রেসিপির কয়েকটা মূল উপাদান দেখে নেওয়া যাক। রেসিপির প্রথম আর সবচেয়ে জরুরি উপাদানটাই হল অক্ষাংশ, মানে নিরক্ষরেখা থেকে জায়গাটা ঠিক কতটা উত্তরে বা দক্ষিণে আছে। কেন এটা এত জরুরি? কারণ এর উপরেই নির্ভর করে সেখানে সূর্যের আলো কতটা সোজাভাবে বা কতটা বাঁকা হয়ে পড়ছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। নিরক্ষরেখার আশপাশের এলাকাগুলোতে সূর্যের রশ্মি প্রায় সোজাসুজি, মানে খাড়াভাবে পড়ে। তাই অল্প জায়গায় অনেক শক্তি জমা হয় আর জায়গাগুলো গরম থাকে। কিন্তু যত মেরুর দিকে যাবেন, দেখবেন রশ্মিগুলো কেমন বেঁকে ছড়িয়ে পড়ছে। ফলে একই পরিমাণ শক্তি অনেক বড় একটা জায়গা জুড়ে ভাগ হয়ে যায়। আর ঠিক এই কারণেই মেরু অঞ্চলগুলো এত ঠান্ডা। আচ্ছা, আমাদের জলবায়ু রেসিপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল উচ্চতা, অর্থাৎ একটা জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উপরে আছে। এর একটা সাধারণ নিয়ম আছে জানেন? মোটামুটিভাবে প্রতি ১০০০ মিটার ওপরে উঠলে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এই কারণেই তো দার্জিলিংয়ের আবহাওয়া কলকাতার চেয়ে এত ঠান্ডা, যদিও অক্ষাংশের দিক থেকে দুটো জায়গা কিন্তু খুব একটা দূরে নয়। আসল খেলাটা হলো উচ্চতার। আর ৩ নম্বর উপাদানটা হল সমুদ্র থেকে দূরত্ব। আর বিশ্বাস করুন, জলবায়ুর ওপর এর প্রভাবটা কিন্তু বিশাল। এটা একটা অঞ্চলের পুরো চরিত্রই পাল্টে দিতে পারে। আসল ব্যাপারটা কি জানেন? জল কিন্তু স্থলের চেয়ে অনেক ধীরে গরম হয়, আবার ঠান্ডাটাও হয় অনেক ধীরে। এর সবচেয়ে সেরা উদাহরণ হল মুম্বাই আর দিল্লির জলবায়ু। মুম্বাই যেহেতু একদম সমুদ্রের ধারে, তাই ওখানকার জলবায়ুটা বেশ আরামদায়ক, যাকে বলে নাতিশীতোষ্ণ। মানে গরমেও অসহ্য গরম লাগে না, আবার শীতেও হাড় কাঁপানো ঠান্ডা পড়ে না। অন্যদিকে দিল্লি সমুদ্র থেকে অনেক দূরে, তাই ওখানকার জলবায়ু চরমাভাবাপন্ন। গরমে যা গরম, আবার শীতে জাঁকিয়ে ঠান্ডা। তো এতক্ষণ আমরা একটা জায়গার জলবায়ুর রেসিপি নিয়ে কথা বললাম। এবার চলুন একটু জুম আউট করে দেখি এই ছোট ছোট নিয়মগুলো মিলেই কিভাবে পুরো পৃথিবীতে বিশাল বিশাল তাপবলয় বা টেম্পারেচার জোন তৈরি করেছে। দেখুন, পুরো পৃথিবীকে মোটা দাগে ৫টা তাপবলয়ে ভাগ করা যায়। ঠিক মাঝখানে নিরক্ষরেখার কাছে রয়েছে উষ্ণমণ্ডল, যেখানে সারা বছরই গরম। একদম দুই মাথায়, মানে দুই মেরুতে আছে দুটো হিমমণ্ডল, যা প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে। আর এই গরম আর ঠান্ডার মাঝখানে দুই গোলার্ধেই রয়েছে দুটো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানকার আবহাওয়া বেশ সহনীয়। আর এই পুরো ভাগের পেছনে মূল কারণটা কি? সেই অক্ষাংশ। কিন্তু প্রশ্ন হল, এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাপমাত্রার এত ফারাক, তাতে কি আসে যায়? আসলে এই পার্থক্যটাই একটা অদৃশ্য শক্তি তৈরি করে, যা আমাদের গোটা গ্রহের আবহাওয়াকে একটা ইঞ্জিনের মতো চালায়। চলুন সেই ইঞ্জিনটাকেই এবার একটু কাছ থেকে দেখি। এই যে অদৃশ্য ইঞ্জিনের কথা বললাম, সেটাই হলো বায়ুচাপ। এটাকে বলা যেতে পারে আমাদের গ্রহের ওয়েদার সিস্টেমের এক বিশাল পাওয়ার হাউস, যা থামার নামই করে না। বায়ুচাপ জিনিসটা কি?
খুব সহজ। পৃথিবীর ওপর বায়ুর যে ওজনটা পড়ছে সেটাই বায়ুচাপ। আচ্ছা, একটা গরম গ্যাসের বেলুন কেন ওপরে ওঠে বলুন তো? কারণ গরম বাতাস হালকা হয়। ঠিক সেইভাবেই যখন পৃথিবীর কোনো জায়গায় বাতাস গরম হয়ে হালকা হয়ে যায়, তখন সেখানে বায়ুর চাপ কমে যায়। এটাই হলো নিম্নচাপ। আর উল্টো দিকে ঠান্ডা আর ভারী বাতাস নিচে নেমে এসে তৈরি করে উচ্চচাপ। আর তাপমাত্রার এই যে বিশ্বজোড়া পার্থক্য, ঠিক সে কারণেই পৃথিবী জুড়ে কয়েকটা নির্দিষ্ট উচ্চচাপ আর নিম্নচাপের বেল্ট বা বলয় তৈরি হয়ে গেছে। যেমন ধরুন, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে প্রচণ্ড গরমে তৈরি হয়েছে একটা স্থায়ী নিম্নচাপ বলয়। আবার দুই মেরুতে কনকনে ঠান্ডার জন্য তৈরি হয়েছে উচ্চচাপ বলয়। আর প্রকৃতির একটা খুব সাধারণ নিয়ম হলো সবকিছুকে ব্যালেন্স করা, তাই না? তো এই চাপ কমানো বাড়ানোর খেলাটাকে ব্যালেন্স করতেই বাতাস সবসময় ছোটে উচ্চচাপের এলাকা থেকে নিম্নচাপের এলাকার দিকে। বাতাসের এই ছুটে চলাটাই হলো হাওয়া বা বায়ুপ্রবাহ, যা আমরা অনুভব করি। তাহলে চলুন এতক্ষণের আলোচনাটা একবার গুছিয়ে নিই। দেখি কিভাবে এই স্থানীয় আর বৈশ্বিক ব্যাপারগুলো মিলেমিশে আমাদের চেনা পৃথিবীর জলবায়ুটাকে তৈরি করছে। তাহলে দেখুন, পুরো গল্পটা দাঁড়ালো এই রকম। অক্ষাংশ আর উচ্চতার মতো কিছু স্থানীয় উপাদান দিয়ে জলবায়ুর বেসিক ভিতটা তৈরি হয়। এরপর পৃথিবীর বিভিন্ন জায়গায় তাপমাত্রার পার্থক্যের কারণে একটা গ্লোবাল ইঞ্জিন চালু হয়, যেটা হলো বায়ুচাপের পার্থক্য। আর এই ইঞ্জিন থেকে জন্ম নেয় বায়ুপ্রবাহ, যা সারা পৃথিবীতে তাপ আর জলীয় বাষ্প বয়ে নিয়ে বেড়ায়। আর এই পুরো ইন্টারঅ্যাকশনের ফলেই তৈরি হয় আমাদের পৃথিবীর এত রকমের জলবায়ু। এই যে প্রাকৃতিক ব্যবস্থাগুলো, এগুলো লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পৃথিবীকে আজকের এই রূপ দিয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা অন্য জায়গায়। আমাদের কাজকর্ম এই সূক্ষ্ম আর জটিল ব্যবস্থাগুলোকে কতটা আর কিভাবে বদলে দিচ্ছে? এই প্রশ্নটা নিয়ে কিন্তু এখন আমাদের সবাইকে গভীরভাবে ভাবার সময় এসেছে।